দেখেন এখানে সমস্ত উপদেষ্টারা না, উপদেষ্টাদের মধ্যে যেমন আপনার ডক্টর মোহাম্মদ ইউনূস, ওনার কূটনীতিক পাসপোর্টের প্রয়োজন না, ওনার বিদেশি পাসপোর্ট আছে। শফিকুল আলম, আমাদের ডাস্টবিন শফিক, তিনি অলরেডি তার কূটনীতিক পাসপোর্ট জমা দিয়ে বাংলাদেশি পাসপোর্ট তুলেছেন। তারপরে আপনাদের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা এলডিজির সমন্বয়কারক সিনিয়র সচিব সমতুল্য পদমর্যাদার লামিয়া মোর্শেদ উনি নিয়েছেন। আব্দুল হাফিজ নিয়েছেন। লুৎফা সিদ্দিকী নিয়েছেন। খলিলুর রহমানের প্রয়োজন নেই, কারণ উনি 9 তারিখেই একটা চুক্তির জন্য আমেরিকা যাবেন, উনি ফিরবেন কিনা কেউ জানে না। মনির হায়দার উনি নিয়েছেন। আশিক চৌধুরী আগেই ব্রিটিশ সিটিজেন। আলী রিয়াজ আমেরিকান সিটিজেন। সালাউদ্দিন আহমেদ অর্থ মন্ত্রণালয়, উনি নিয়েছেন। সবচেয়ে বড় বিষয় আমাদের আসিফ নজরুল আঙ্কেল, উনিও নিয়েছেন। আদিলুর রহমান খান নিয়েছেন। আরিফ হাসান অলরেডি মারা গেছেন, সুতরাং ওনার বিষয়ে তার কিছু নেই। তৌহিদ হোসেন উনি এখনো আছেন, উনি ওনার জায়গায় আছেন। সৈয়দ রেজওয়ানা বা আমাদের কন্ডোমাপা, উনি নিয়েছেন। শারমিন মোর্শেদ নিয়েছেন। সাখাওয়াত হোসেন নেননি, উনি ওনার মতোই আছেন। ডাক্তার খলিল হোসেন হাফি, উনিও নেননি, উনি ওনার মতো আছেন। ফরিদা আক্তার নেননি। নূরজাহান বেগম নিয়েছেন। আর নাহিদার আসিফ, যারা অতীতে পদত্যাগ করেছেন, ওনাদের দুজনের কাছেই বাংলাদেশি পাসপোর্ট আছে অলরেডি। বিধান রঞ্জন রায়, উনি নিয়ে রেখেছেন বাংলাদেশি পাসপোর্ট, তবে এখনো ইয়ে করেননি। সুদীপ্ত চাকমাও নিয়েছেন। ফারুকি আজম, উনি অলরেডি ওনার হাতে আমেরিকান ভিসাই আছে। ওয়াহিদ মাহমুদের হাতেও আছে। এবং ফজলে কবির খান, উনিও নিয়েছেন। আলী ইমাম মজুমদার, জাহাঙ্গীর আলম চৌধুরী, শেখ বশির উদ্দিন, সবচেয়ে যে বিমানের, এই যে আপনার বিমানের যে এই বিমানবন্দর যে আগুনটা লেগেছিল, যার পেছনে ছিল এই শেখ বশির উদ্দিন, যিনি বস্ত্র, পাট, বেসামরিক বিমান, পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের, খনিজ মন্ত্রণালয়ের উপদেষ্টা। উনি, ওনার পাসপোর্টে আমেরিকান ভিসা অলরেডি হাতেই আছেন। এবং আমাদের সবার মুস্তফা সরোয়ার ফারুকী, উনিও নিয়েছেন। মাহফুজ আলম নেননি, উনি নাকি দেশেই থাকবেন। চৌধুরী রফিকুল আকবর, সাইদুর রহমান, ফয়েজ আহমদ তৈয়ব, আনিস চৌধুরী, মোহাম্মদ শফিউর রহমান, এই সমস্ত সমস্ত লোকগুলোই বাংলাদেশি পাসপোর্ট অলরেডি নিয়েছেন। এবং এর মধ্যে আপনার ম্যাক্সিমাম, মানে আপনার এখানের মধ্যে প্রায় 12 বা 13 জন, এদের সকলের আমেরিকার ভিসা করার আছে। বা কে ফারুকি আজম টাজম, এদের সকলের ভিসার জন্য অলরেডি জমা দিয়েছিল গত সপ্তাহে। সেইটা আজ সকালে তুলেছে আমেরিকান ভিসা। এদের মধ্যে সবাই আসলে আমেরিকা যাবে না। কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে ইস্তিমুর, কিছু কিছু যাচ্ছে আপনার মিডল ইস্টের দুবাইতে, কিছু যাচ্ছে কাতারে, এবং বাকিরা চলে যাবে সবাই আমেরিকাতে। এবং আপনার 4 জন সচিব এবং 8 জন উপসচিব এবং পুলিশের কিছু হাই প্রোফাইল বড় কর্মকর্তা, যাদেরকে বাহির থেকে এনে বসানো হয়েছিল ওগুলো, এবং আমাদের কিছু পাম্পাস পরা সেনা অফিসার যারা আছে, ওই যে যাদের চাকরি নেই কিন্তু ইন্ডিয়া দখল করতে যায়, এই সমস্ত সহ টোটাল 140 জনের একটা লিস্ট এসেছে, যে যেখান থেকে আপনাদের এতগুলো নাম বললাম আমি। এরা সকলের ভিসা কনফার্ম। ইস্তিমুরের আছে প্রায় 40 জন, ইস্তিমুর যাবে। তারপরে দুবাইতে থাকবে কিছু, ফারুকি, তারপরে আসিফ নজরুল, ডাক্তার ইউনূস, আরও প্রায় 33 জনের মতো, এরা সব আমেরিকার ভিসা করা আছে। এছাড়া কোনো সদস্য ইউরোপে যাবে না। তবে হ্যাঁ, বৈষম্য বিরোধী সন্ত্রাসী আন্দোলন যেটা ছিল 5ই আগস্টের পরে, সেই সন্ত্রাসী আন্দোলনে মারা গিয়েছিল ওই যে পানি নিয়ে, মুতের পানি একটা বিক্রি করতে যায়, তার ভাই পর্তুগালে চলে আসছেন। ও সম্ভবত 11 তারিখ ওর ফ্লাইট। এবং এদের সকলের ভিসা পরবর্তী, এদের সকলের ফ্লাইট অলরেডি নির্ধারিত হয়ে গেছে। সকলেই 13 তারিখ রাতের 2:30 থেকে শুরু করে 14 তারিখ সকালের ভিতরে সকলের ফ্লাইট আছে। ম্যাক্সিমাম লোকের ফ্লাইট হচ্ছে যে টার্কিশ এয়ারলাইন, টার্কিশের এয়ারলাইন্সের ফ্লাইট। কিছু কিছু আছে আপনার এয়ার আরবিয়ার ফ্লাইট। কারো কারো আছে কুয়েত এবং কাতার এবং এমিরাত। কুয়েত, কাতার, এমিরাত, টার্কিশ, এবং ওই যে আপনার আরেকটা আছে এয়ার আরবিয়া। এই 5টা ফ্লাইটের মধ্যে এদের সকলের টিকিট করা আছে। কেউ হয়তো রাতের 2:30টার পরে
কারো হয়তো ভোর 5টায়, কারো আবার সকাল 8টার ভেতরে। তার মানে হচ্ছে রাতের 1টা থেকে 8টার ভেতরের ফ্লাইটগুলোতে ওনারা সবাই উঠে পগার পার হবেন 13 তারিখ থেকে 14 তারিখের ভেতরে। তবে হ্যাঁ, এর মধ্যে 8জন আছে যারা 12 তারিখ রাতেই চলে যাবেন। তবে সকলের ম্যাক্সিমামের ফ্যামিলি চলে যাচ্ছে 11 তারিখ রাতে। 11 তারিখ রাতে, তার কারণ হচ্ছে যে ওনাদের মধ্যে একটা ভয় ঢুকে গেছে যে ক্ষমতায় যেই আসবে আসুক, জামাত আসুক আর বিএনপি আসুক, এই উপদেষ্টা পরিষদের ম্যাক্সিমাম গ্রেপ্তার হয়ে জেলে ঢুকবে। এই ভয়ের কারণেই তারা সব এখন পালানোর একটা রাস্তা করেছে। ওনাদের পরিবার, আমি তো আপনাদের বললামই যে 11 তারিখের ভেতরে ম্যাক্সিমাম পরিবার চলে যাবে। আর বাকি যাদের হাজব্যান্ড ওয়াইফ বা একটা বাচ্চা আছে তারা ওইভাবে টিকিট করেছে। তবে টিকিটটা 12 তারিখ রাতের 2:30, 12 তারিখ রাতের 2:30 মানে কিন্তু 13 তারিখ, হ্যাঁ, 13 তারিখ এবং 14 তারিখ। তার মানে হচ্ছে আপনি নির্বাচনের ফলাফল ঘোষণার শেষ পর্যায়ে, মানে দুইটার যত নেতা মন্ত্রী ছিল, যত আপনার উচ্চ পর্যায়ের নেতা ছিল, তাদের যত কূটনৈতিক পাসপোর্ট ছিল, সব তো সরকারের ঘরে জমা রাখতে হয়। সরকারের ঘরে জমা রেখে একজন দুই ব্যক্তি দুটো পাসপোর্ট রাখতে পারে না। সরকারের ঘরে জমা রেখে লাল পাসপোর্ট দিত, কূটনৈতিক পাসপোর্ট। এখন কূটনৈতিক পাসপোর্ট যদি বদল হয়ে যায় বা কোনো রকম যদি অঘটন ঘটে যায়, তাহলে পরে এখন কূটনৈতিক পাসপোর্ট দিয়ে যদি আটকে দেয়, যে কেউ আটকাতে পারে, তাহলে সেক্ষেত্রে গিয়ে সাধারণ পাসপোর্ট তখন আর পাওয়া যাবে না। যেমন আওয়ামী লীগ নেতারা পাননি, তারা বহু কষ্টে তো এপার ওপার গলে ফাঁক ফোকর গলে ভারতে চলে এসছেন। কিন্তু এনাদের জায়গা হবেটা কোথায়? ফলে এনারা এখন আগে থেকে ওই আওয়ামী লীগের দুর্দশা দেখে এখন নিজেরা সমস্ত কূটনৈতিক পাসপোর্ট এখন জমা দিয়ে নিজেদের পাসপোর্ট নিতে আরম্ভ করেছেন। এখন একটা কূটনৈতিক পাসপোর্ট যার কাছে থাকে, তিনি নিজেকে রাজা মহারাজা একেবারে মনে করেন। এখন সেই রাজা মহারাজারা এখন মানে নিজেদের রাজত্ব আর মুকুট ছেড়ে এখন সাধারণ মানুষের মতো পাসপোর্ট নিয়ে নিয়েছেন। পাসপোর্ট নিয়ে তারা এখন জয়গুরু বলে এখন সাধারণ পাসপোর্ট নিয়ে সমস্ত টিকিট কেটে ফেলেছেন। টিকিটের এখন খুব আকাল, বাংলাদেশে টিকিটের খুব আকাল। এখন আমেরিকা, কানাডা, তারপর আপনার যে সমস্ত আরো ওই ধরুন ব্রিটেন, তারপর ইউরোপিয়ান কয়েকটা দেশের সমস্ত টিকিট সমস্ত কাটাফাটা হয়ে গিয়েছে। কার কোন টিকিট কাটা হয়েছে আমি বলতে পারবো না, তবে খবর পাওয়া যাচ্ছে এরকম টিকিট কাটা হয়ে গেছে। সব থেকে ভেজালে যে যিনি পড়েছেন তিনি হচ্ছেন আমাদের ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস মিয়ার এখন চারদিকে বিপদ। ইউনূস মিয়ার ঘটনাটা আপনারা একটু বলি। এই বড় মজার ঘটনা। ইউনূস মিয়াকে বসিয়েছিলেন কে? জো বাইডেন অ্যান্ড কোম্পানি এবং সঙ্গে হিলারি ক্লিন্টন। মানে মোটামুটি ব্যাপারটা হচ্ছে এই আপনার ডেমোক্রেটিক যারা ছিল তারাই এই সমস্ত ডিপ স্টেটকে দিয়ে বসিয়েছিল। এখন যতদিন ভারতের সঙ্গে এই গন্ডগোলটা চলেছে, রিপাবলিকান আমাদের মালিক আর ট্রাম্প বাবুর সঙ্গে এখন যে গন্ডগোলটা চলছিল, তাতে অনেক মেরামতির কাজকর্ম, মেরামতির কাজকর্মটা শুরু করে হচ্ছে আমাদের যিনি বিদেশমন্ত্রী মার্কো রুবিও, জেডি ভান্স, কংগ্রেস এবং রিপাবলিকান। এটা আমি বহুদিন আগে থেকে আপনাদের বলে এসেছি যে এরাই প্রথম সম্পর্ক স্থাপনের চেষ্টা করে। তারপর এরা ট্রাম্পকে প্রচণ্ড বোঝায় এবং রিপাবলিকান দলের মধ্যে যখন এই বিক্ষোভ শুরু হয়, নানান রকম ঘটনার পরিপ্রেক্ষিতে যে দেশের একেবারে মূল্য বৃদ্ধি ঘটছে, একেবারে দেশে খাদ্য সমস্যা একেবারে মানে চূড়ান্ত মূল্য বৃদ্ধি ঘটছে, খাদ্য সমস্যা নেই, খাদ্য সমস্যার টান দেখা দিয়েছে। এরভাবে চলতে থাকলে আমি বলেছিলাম আগামী 3 মাসের মধ্যে একেবারে আমেরিকায় কিন্তু খাদ্যের অভাব দেখা দেবে। তখন ট্রাম্প বাবুকে বাধ্য হয়ে মালিককে এসে গোত্তা মারতে হয়েছে নরেন্দ্র মোদীর কাছে।
এখন নরেন্দ্র মোদী কিন্তু সেই দুখানা জায়গা কিন্তু খোলেননি, একটা হচ্ছে মিল্ক সেক্টর আর একটা হচ্ছে আপনার এগ্রিকালচার সেক্টর। এটা বাদে এখন নিজে থেকেই তিনি ঘোষণা করে দিয়েছেন একটা পুনালাভ হয়ে যাওয়ার পরে যে আমরা একেবারে 50% থেকে 15%-এ নামিয়ে আনলাম, এই 18%-এ নামিয়ে আনলাম, এবং সঙ্গে সঙ্গে যা কিছু করার মানে অন্যান্য মানে সুযোগ সুবিধাগুলো যেগুলো দেওয়ার সেগুলো আমরা দিয়ে দেবো উনি। তার সঙ্গে উনি টুইট করে একটা জানিয়েছেন যে রাশিয়া থেকে তেল বন্ধ করে দেবে, তেল নেওয়া বন্ধ করে দেওয়া হবে, এবং কি বলে ভেনেজুয়েলা থেকে ভারত তেল কিনবে বলেছে নিজের মনের মতো করে। 500 বিলিয়ন ইজ এ হিউজ অ্যামাউন্ট, 500 বিলিয়নের একটা চুক্তি তা ভারত করবে, এই করে তো নিজে একটা পোস্ট করেছেন। কালকে আমি সেই পোস্টটা আপনাদেরকে দিয়ে দিয়েছিলাম। এখন এই ঘটনা হওয়ার পর এখন মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে যে চাপটা, ট্রাম্পের ওপরে যে চাপটা হয়েছে, সেই চাপটা এখন বুঝতে পারছেন ডোনাল্ড ট্রাম্প, তিনি এখন সমস্ত কিছু ছেড়ে দিয়েছেন। এখন ডোনাল্ড ট্রাম্প যতই বলুন না কেন আমি আমি এই শর্ত হয়েছি, নরেন্দ্র মোদী কিন্তু খুব প্লেন অ্যান্ড সিম্পল একটা, নরেন্দ্র মোদী কথা বলেন না, নরেন্দ্র মোদী প্লেন অ্যান্ড সিম্পল একটা বার্তা পাঠিয়েছেন টুইটারে বার্তা পাঠিয়ে এক্স হ্যান্ডেলে বার্তা দিয়ে উনি লিখেছেন, নরেন্দ্র মোদী, আমি পড়ছি নরেন্দ্র মোদীর বার্তা, আপনারা ভালো করে দেখুন। নরেন্দ্র মোদী তিনি লিখছেন, ওয়ান্ডারফুল টু স্পিক উইথ মাই ডিয়ার ফ্রেন্ড প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুডে। একদিন কেউ প্রেসিডেন্ট ট্রাম্প লিখতেন, এখন আবার ফিরে এসছেন মাই ডিয়ার friend. Delighted that made in India products will now have a reduced tariff of 18%. Big thanks to President Trump on behalf of 1.4 billion people of India of this wonderful announcement. When two large economies and the world's largest democracies work together, it benefits our people, unlock immense opportunity and mutually beneficial cooperation. President Trump's leadership is vital for global peace, stability, and prosperity. India fully support his effort for peace. I look forward for working closely with his take to our partnership to unprecedented height. এখানে কোথাও কিন্তু নরেন্দ্র মোদী লেখেননি এক ছত্তরও যে আমি এর থেকে কি বলে রাশিয়া থেকে আমি কোনো তেল কিনবো না, ভেনেজুয়েলা থেকে আমি তেল কিনবো, আর 500 বিলিয়ন আমি কিনবো, এনার্জি কিনবো। নরেন্দ্র মোদী কোনো কথা বলেন না, উনি যা বলার ওর মধ্যে দিয়ে বলে দিয়েছেন যে আমি যেটা বলছি সেটাই ঠিক, আর উনি যেটা বলছেন ওনার মতো বলছেন, তাতে ভারতের কিছু যায় আসে না। ভারত তার প্রতিনিধি দল পাঠিয়ে দিয়েছে, ওখানে এখন টানা হাজরা চলবে। সেটা মোটামুটি আমি আগেও বলেছিলাম 12 থেকে 15, এই দেখবেন 15-র আশেপাশে গিয়ে এই ট্যারিফটা গিয়ে দাঁড়াবে সর্বনিম্ন ট্যারিফ। এখন তার সঙ্গে কিন্তু একটা শর্ত ছিল, আমি আপনাদের বরাবরই বলেছিলাম যে ইউনূসকে ছাড়া যাবে না এখান থেকে, ইউনূস এখানেই থাকবে। এবার হয়েছে কি, যারা বসিয়েছিলেন হিলারি ক্লিন্টন এবং আপনার এই জো বাইডেন সরকার এবং ডিপ স্টেট, তারা চাইছে যে এখান থেকে তাদের ডিপ স্টেটের মাল আমাদের এই ইউনূসকে এখান থেকে সরিয়ে নিতে। কারণ ইউনূসকে আমি একটা খবরে বলেছিলাম, ইউনূস দিন রাত টেলিফোন ঘুরিয়ে যাচ্ছেন, হিলারি ক্লিন্টনকে ব্যতিব্যস্ত করে দিয়েছেন, বিল ক্লিন্টনকে ব্যতিব্যস্ত করে দিয়েছে, আমাকে এখান থেকে বার করুন, আমি তো আপনাদের সব কাজ করে দিয়েছি, আমায় বার করুন। হবে এই পরিস্থিতিকে আপনার
ইনফ্লুয়েন্স করা সম্ভব হবে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে বাকি যে এক্সটার্নাল স্টেক হোল্ডার গুলো আছে, তারা কিন্তু তাদের প্রয়োজনে, তাদের স্বার্থে এই পলিসিকে লম্বা সময় বাংলাদেশকে ইনফ্লুয়েন্স করতে চাবে। আপনি দেখেন এই ভেরি রিসেন্টলি কিন্তু বেশ কয়েকটা এনডিএ স্বাক্ষরের পরে আমরা বশিরউদ্দিন বলেছিল যে এটা নিয়ে তেমন কিছু হবে না, সবকিছু বাংলাদেশ, মানে ডক্টর ইউনূস যেভাবে কথা বলে যে উনি বাংলাদেশের জন্য অনেক কিছু করে ফেলছেন, আপনি খেয়াল করে দেখেন যে এই এনডিএ স্বাক্ষর হওয়ার পরে ওইখানে খুব স্পষ্টভাবে 25টা বোয়িং বিমান কেনার কথা ছিল। আমরা এখন দেখতে পাচ্ছি যে 37,000 কোটি টাকায়, অর্থাৎ প্রায় $3.7 বিলিয়ন দিয়ে 14টা বোয়িং বিমান সম্পূর্ণ অপ্রয়োজনীয় কেনার করা হচ্ছে। এখন দেখেন এই চুক্তিটাকে তো মার্কিন সরকার চাবে যে পরবর্তী গভর্নমেন্ট যে আসুক না কেন এটা কন্টিনিউ করুক। পিটার হাসের এক্সেল এনার্জি থেকে আপনার 1 লক্ষ কোটি টাকার গ্যাস কেনার চুক্তি করা হয়েছে ওভার দ্য টাইম। আপনি দেখেন বাংলাদেশে এলএনজির দাম এখন কি পরিমাণ বেড়ে গেছে, তার মানে সিএনজি, তার কারণটা কি? এই উচ্চ দামে কেনা প্রাইসটাকে অ্যাডজাস্ট করার জন্য এই বাংলাদেশেও দাম বাড়াইতে হবে, সেই দামের সাথে মানুষজনকে অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এই দামটা কৃত্রিম ভাবে বাড়ানো হয়েছে। তো এই যে বাংলাদেশের সাধারণ মানুষের স্বার্থ বিরোধী, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বলেন বা ভেস্টেড ইন্টারেস্টেড গ্রুপের স্বার্থে এই সিদ্ধান্তগুলা পরবর্তীতে লম্বা সময় বাস্তবায়ন করার জন্য তারা স্বভাবতই এমন একজন লোক চাবে যার মোরাল স্ট্রেংথ থাকবে না। এক্স্যাক্টলি তাই হয়েছে। সজীব ওয়াজেদ এই বিষয়টা খুব ভালোভাবে অ্যাড্রেস করেছেন। একই সাথে এই আন্দোলন চলাকালীন সময়ে সরকারি তরফ থেকে প্রপারলি অ্যাড্রেস করা দরকার ছিল, বিষয়টা অ্যাড্রেস করা যায় না, এবং সেটা একটা নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এক্স্যাক্টলি কে দোষী এবং নির্দোষ, যে কোনো অকারেন্সের ব্যাপারে, যে কোনো ঘটনার বিষয়ে পরিপূর্ণ তদন্ত দরকার, যেটা মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু 5ই আগস্ট আগেই শুরু করেছিলেন। এই ইউনূস গভর্নমেন্ট এসে সেই তদন্ত কমিটিকে বাতিল করে দিয়েছে এবং যারা এই অন্যায়ের সাথে সম্ভাব্য জড়িতদের তাদেরকে ইন্ডিমিনিটি দিয়ে আপনার মুক্তি দেওয়ার ব্যবস্থা করেছে। উনি এটারও একটা স্পষ্ট বিচার দাবি করেছেন। সো বাংলাদেশের সার্বিক পরিস্থিতিটা উনি এই 25 মিনিটসের মাঝে যেভাবে প্রপারলি অ্যাড্রেস করেছেন, সেটা শোনা আপনার শুনতে ভালো লেগেছে। এবং আমি মনে করি বাংলাদেশের সাধারণ মানুষ যারা এখন আলটিমেট সাফারার, একটা সময় মনে হচ্ছিল যে হয়তো এই অবৈধ সরকারের অত্যাচার নিষ্পেষণ শুধুমাত্র আওয়ামী লীগ কেন্দ্রিক, কিন্তু রিপল এফেক্টের কারণে কিন্তু বা বাটারফ্লাই এফেক্টের কারণে কিন্তু সাধারণ মানুষজন এটা দ্বারা এখন প্রতিনিয়ত সাফারার হচ্ছে। বিশেষ করে যে ইকোনমিক যে ক্ষতিটা দেশের হয়েছে, এটা দেশের প্রতিটা মানুষ সাফার করবে। তো সাধারণ মানুষজন এই বক্তব্যের সাথে নিজেদের বর্তমান অবস্থাটাকে রিলেট করতে পারবে আমি বলে আমার মনে হয়েছে। একটা ইন্টারেস্টিং বিষয় বলি, সেনাবাহিনীতেও কিন্তু তার জুনিয়রদের কাছে উনি অনেকটা ধোরা সাপ বলে পরিচিত আর কি। ধোরা সাপ মানে হচ্ছে যে সাপের কোনো ভয় নাই, যে সাপ কিছু করে না, এরকম টাইপের তার একটা ইমপ্রেশন বা পার্সোনা সেনাবাহিনীতে কিন্তু আছে। এবং সেনাবাহিনী অংশ থেকে মূলত তাকে যখন প্রয়োজন তাকে ব্যবহার করা হয়। ইতিপূর্বে এর আগে আমরা 111-এর সময়ও তার মুভমেন্ট দেখেছি। এখন এই সময়ে আবার যখন আরেকটা সেনা সমর্থিত অবৈধ সরকার চালাচ্ছে, তখনও তাকে ব্যবহার করতে দিচ্ছে। তো ইনি এমন একটা মানুষ যার নিজের কোনো মতামত নাই বলা যেতে পারে, অনেক খানিকটা তরল পদার্থের মতো, যখন যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে। এই টাইপের উচ্চ পদস্থ সেনা কর্মকর্তা পাওয়াটা খুবই দুষ্কর। দুঃখজনক ভাবে তাকে পাওয়া গেছে এবং তাকে সেনাবাহিনী তার মতো করে ব্যবহার করে। কোনো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ, আপনি যেটা বললেন যে সেনাবাহিনীর এরকম উচ্চপদস্থ মেজর জেনারেল পদবীর একজন মানুষের এই ধরনের আপনার বালখিল্য টাইপ বক্তব্য, এবং এটা একবার না, রিপিটেডলি প্রতি মুহূর্তে এই বাংলাদেশের জনগণকে দেখতে হচ্ছে। তো এটা যদি শুধুমাত্র বক্তব্য বিবৃতির মাঝে সীমাবদ্ধ থাকতো তাহলে একটা কথা ছিল, কিন্তু তার এই বক্তব্য, তার এই ইমপ্রেশন সার্বিকভাবে কিন্তু দেশের মানুষকে সাফার করাচ্ছে। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যাপার দেশের সাধারণ মানুষের জানমাল এবং প্রতিদিনের জীবন ধারণের জন্য। সেখানে বর্তমানে অবস্থা কি, এটা সাধারণ মানুষজন যারা দেশে আছেন তারা খুব ভালোভাবেই জানেন। সেটাকে আসলে এমপ্লিফাই করছে এই উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টার পদে যিনি বসে আছেন, তার বক্তব্য বিবৃতি এবং তার নিষ্ক্রিয়তা, তার অদক্ষতা এবং তার ব্যর্থতা। এই গভর্নমেন্ট কন্টিনিউ করছে কেন? তার তো কোনো আউটকাম নাই। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, একটা মবের পাল্লায় একটা দেশ, সমস্ত কিছু, আইনের কোনো বালাই নাই। সরকার তো চেঞ্জ করতে পারে তাকে। ফজলুল ভাই, আপনি খুব গুরুত্বপূর্ণ একটা প্রসঙ্গ এনেছেন যে সরকার কেন চেঞ্জ করছে না। আপনার কি গত 18 মাসের কার্যক্রম দেখে মনে হয় না যে সরকার ইন্টেনশনালি চাচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতির এরকম একটা অবনতি, যে এরকম একটা খারাপ অবস্থা থাকুক? এখন কেন থাকুক এটার উদাহরণ যাইতে হলে আমাদেরকে আবার ফিরে যেতে হবে ওই 5ই আগস্ট পরবর্তী সময়ে।
আপনি দেখেন 5ই আগস্টের একটা আন্দোলনের ফলে একটা সরকারের, গণতান্ত্রিক সরকারের পতন হওয়ার পরে নর্মালি কি হওয়ার কথা ছিল, যে যে কোনো ধরনের নতুন যে ফর্মেটই গভর্নমেন্ট ফর্ম করুক না কেন, সেটা কনস্টিটিউশনাল রাইট ও রং যাই হোক না কেন, সাধারণ মানুষের কাছে একটা গভর্নমেন্টের মেন এক্সপেকটেশনটা কি থাকে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং মানুষের জীবনযাত্রাটা যতটুকু সম্ভব নর্মাল থাকার কথা। প্রথম থেকেই কি এই ধরনের কোনো ধরনের ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে? আপনার নিশ্চয়ই মনে আছে, খোদ সেনা প্রধান বক্তব্যে বলেছিলেন যে মানুষজনের জানমালের দায়িত্ব এবং নিরাপত্তা উনি নিশ্চিত করবেন। আমরা কি দেখতে পেলাম? 5ই আগস্ট পরবর্তী সময়ে খুব অল্প সময়ের মাঝে সকল শীর্ষ সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হইলো। আপনি আমাকে বলেন যে এরকম একটা আন্দোলনের পরবর্তী সময়ে সেই আন্দোলনের প্রেক্ষাপট নিয়ে অনেক কথা বলা যাবে, সেটাতে আমি গেলাম না। আমি যদি সেই আন্দোলন পরবর্তী সময় দেশকে নর্মালাইজ করার প্রক্রিয়ার ভিতরে আনতে চাই, তাহলে আপনাকে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে কঠোর হস্তে দমন করতে হবে। সেটা না করে আপনি উল্টু সকল শীর্ষ অপরাধীদের ছেড়ে দিলেন। আমি কয়েকটা নাম বলি, কারণ অনেকে মানুষজন এটা ভুলে গেছে অনেক আগের কথা। আপনার ধরেন ছেড়ে দেওয়া হয়েছে যে আপনার হচ্ছে কিরার আব্বাস নামে যে পরিচিত শিশু সন্ত্রাসী, তারপরে হচ্ছে মানে মিরপুরের আব্বাস আলী যে কিলার আব্বাস নামে পরিচিত, তারপর তেজগাঁয়ের আসলাম বা সুইডেন আসলাম, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ইমনকে ছেড়ে দেওয়া হয়েছে। তারপরে খন্দকার নাইম আহমেদ ওরফে টিটন, তাকে ছেড়ে দেওয়া হয়েছে। ফ্রিডম রাসুকে ছেড়ে দেওয়া হয়েছে। মানে যে কয়েকটা নাম আমার ইনস্ট্যান্টলি মনে আসলো, তারা সবাই কনভিক্টেড টপ টেরর এবং ঢাকা শহর বা বাংলাদেশের এই আন্ডার ওয়ার্ল্ড যেটাকে বলা হয় তাদের নিয়ন্ত্রক তারা। তাদেরকে কেন ছেড়ে দেওয়া হইলো? শুধু সেখানেই শেষ? অন দ্য আদার হ্যান্ড দেখেন, বাংলাদেশের যত জঙ্গি ছিল, একদম জসিমউদ্দিন রহমানি থেকে শুরু করে শীর্ষ পর্যায়ের জঙ্গি নেতা থেকে শুরু করে এবং যারা মাঠ পর্যায়ের যারা ফুট সোলজার ছিল, তাদেরকেও ছেড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ এই অবৈধ সরকার ফর্ম করার পরে তারা ইন্টেনশনালি কিন্তু এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটাকে খারাপ রাখতে চেয়েছে। এখন স্বভাবতই কোশ্চেন আসে, খারাপটা কেন রাখতে চেয়েছে? খারাপটা রাখতে চাওয়ার মূল কারণটা হচ্ছে, এই সরকার তো কিছু স্পেসিফিক এজেন্ডা নিয়ে, তাদের নিয়োগকর্তার কিছু স্পেসিফিক এজেন্ডা নিয়ে তাদের কার্যক্রম শুরু করেছে। ইতিমধ্যে তাদের সেই কার্যক্রমগুলো কিন্তু তারা সফল করেছে। বিভিন্ন দেশকে চুক্তি করা, বিভিন্ন দেশের সাথে রাষ্ট্রবিরোধী হচ্ছে আপনার দেশ বিরোধী বিষয়গুলা ডিল করা, এই ধরনের কাজ কিন্তু এই সরকার করেছে। এখন আইন শৃঙ্খলা পরিস্থিতি যদি ভালো থাকে, স্বভাবতই মানুষজনের এই বিষয়গুলোর প্রতি হচ্ছে ইন্টারেস্ট গ্যাদার করার কথা। কিন্তু এখন মানুষজন নিজের জীবন বাঁচাইতে হচ্ছে আপনার ব্যস্ত। সেখানে আপনার কি বলে, এই দেশের সরকার কি করলো না করলো সেদিকে হচ্ছে নজর দেওয়ার কোনো কারণ নাই। হ্যাঁ, আপনি দেখেন খুদ মাহফুজ আলম কিন্তু বলেছে যে মত প্রকাশ দূরের কথা, এখন হচ্ছে জীবন বাঁচানোই দায় হয়ে দাঁড়াইছে। তো একজন দেশের শীর্ষ পর্যায়ের সম্পাদক যখন এই ধরনের বক্তব্য দেয়, সেটা কিন্তু ইন্ডিকেট করে যে সাধারণ মানুষের দেশের সাধারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন। এবং একই সাথে খুবই ইন্টেনশনালি কিন্তু বাংলাদেশের পুলিশ সবগুলো থানা আক্রমণ করা হয়েছে, পুলিশের অস্ত্র লুট করা হয়েছে, পুলিশের হত্যা করা হয়েছে। অর্থাৎ এই সরকার এই বিষয়গুলো পরিষ্কার ভাবে ইন্ডিকেট করে যে তারা কোনো পর্যায়েই দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে স্বাভাবিক রাখতে চায় না। দেশে একটা এনার্কিক সিচুয়েশন রাখতে চেয়েছে, যে এনার্কিক সিচুয়েশনের আড়ালে তারা তাদের এজেন্ডাগুলো বাস্তবায়ন করতে হবে। এবং আজকে কিন্তু এই স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য বিবৃতির মাধ্যমে এই জিনিসগুলো আরো দৃশ্যমান ভাবে পরিস্ফুটিত হয়। যে একজনকে, ব্রিগেডিয়ার স্বাগত হোসেনকে স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া হয়েছিল, উনি প্রকাশ্যে বললেন যে যে ধরনের অস্ত্র দ্বারা ওই জুলাইয়ে হত্যা করা হয়েছে এগুলো আইন শৃঙ্খলা বাহিনী ব্যবহার করে না। তারপর পরই দেখলাম আমরা তাকে সরিয়ে দেওয়া হয়েছে। এরপরে এমন একজন ধুরা সাপকে এনে স্বরাষ্ট্র উপদেষ্টা দেওয়া হয়েছে যার নিজের কোনো বক্তব্য নাই। এবং ইন্টারেস্টিংলি দেখেন, তাকে দুইটা রোল দিয়ে দেওয়া হয়েছে, কৃষি মিশুক উপদেষ্টা এবং স্বরাষ্ট্র উপদেষ্টা। উনি একটা অদ্ভুত সুইচ নিয়ে ঘুরে বেড়ান। সাংবাদিকরা কৃষি নিয়ে প্রশ্ন করলে সুইচ টিপে দিয়ে উনি স্বরাষ্ট্রতে চলে যান, স্বরাষ্ট্র নিয়ে কোয়েশ্চেন করলে সুইচ টিপে দিয়ে উনি কৃষিতে চলে আসেন, স্বরাষ্ট্র নিয়ে কোয়েশ্চেন করলে উনি কৃষি নিয়ে কথা বলে যে আজকে আমি আর স্বরাষ্ট্র নিয়ে, আজকে আমি আলুর দাম নিয়ে কথা বলবো। আপনি কৃষি সংক্রান্ত কোনো বিষয়ে কথা বলে, না না আমি আজকে কৃষি নিয়ে কথা বলবো না, আমি আজকে আইন শৃঙ্খলা নিয়ে কথা বলবো। তো এই ধরনের ব্যক্তিকে ইন্টেনশনালি রাখা হয়েছে। খুদ এই এনসিপির তরফ থেকে আন্দোলন করা হয়েছে, বিভিন্ন পর্যায় থেকে আন্দোলন করা হয়েছে। এইরকম ব্যর্থ অযোগ্য ব্যক্তিকে রেখে দেওয়া ইন্ডিকেট করে সরকার ইন্টেনশনালি ল এনফোর্সিং সিচুয়েশনটাকে খারাপ রাখতে চেয়েছে, এবং তার কারণেই এমন একজন ব্যক্তি এখন পর্যন্ত স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্বে রয়ে গেছেন। এবং বাংলাদেশের যে কোনো নির্বাচনের আগে সব সময় একটা টার্গেট থাকে অবৈধ অস্ত্র উদ্ধার। আমরা জানি কি পরিমাণ অস্ত্র লুট হয়েছে, উদ্ধার হয় না এগুলা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন এই অস্ত্রগুলা নির্বাচনে ব্যবহার হবে না। চিন্তা করতে পারেন ঠান্ডা মাথায় কি কথাবার্তা এটা। না, এই ওহিটা ওনার কাছে কোথা থেকে নাজিল হয়েছে গড নোজ। হ্যাঁ,
কিন্তু পয়েন্টটা হচ্ছে যে উনি যদি জানেনই অস্ত্রগুলো ব্যবহার হবে না, তার মানে ওনার অস্ত্রগুলোর হয় ব্যবহার সম্পর্কে ওনার নলেজ আছে, তাহলে সেগুলো উদ্ধার করছে না কেন? সে একটা কথা বলেছে, হয়তো নদী নালায় আপনার ফেলে দিয়েছে। অস্ত্র যে কোনো জায়গায় ফেলে দেখ না কেন, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে সেগুলো উদ্ধার করা। শুধুমাত্র অস্ত্র উদ্ধারই না, তো আপনি দেখেন ওই রিসেন্টলি উনি যে কমেন্টটা করেছে, মানে এই ধরনের একটা কমেন্টই কিন্তু বাংলাদেশ একটা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ফুল খারাপ করে দিতে পারে। ওই কথিত যে নির্বাচন হইতে যাচ্ছে, সেই নির্বাচনের শেরপুরে যে বিএনপি এবং জামাতের দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের মাঝে আপনার ঝামেলা সূত্রপাত, মারামারি সূত্রপাত ধরে একজন মানুষ মারা গিয়েছে। রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি, একজন নাগরিক মারা গিয়েছে। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটার ব্যাপারে স্ট্রং অ্যাকশন নেওয়া। আমরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে কি বলতে শুনলাম, যে ভাইয়ে ভাইয়ে গ্যাঞ্জাম হইলে বাপও মিটাইতে পারে না, আমি আর কোত্থেকে পারবো। তো এটা যদি ধরেন স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য হয়, তাইলে তো ধরেন হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতি কি অবস্থায় আছে এটা স্বভাবত অনুমেয়। এবং এগুলা কিন্তু ধরেন একটা কি, আপনি যদি যেটা বলেন না যে কেন আসলে উন্নতি ঘটছে না, এই কথাগুলো আমার কাছে মনে হয় না যে উনি হুট করে বলে ফেলে। এগুলাও সরকারের একটা পর্যায় থেকে তাকে ইন্টেনশনালি বলানো হচ্ছে যেন পরিস্থিতিটা আসলে খারাপের দিকে যায়। কারণ আপনি এই ব্যাপারে কথা না বললেই পারতেন, কিন্তু এই কথা বলার মাধ্যমে কি হয়েছে যে এর পরবর্তীতে এখন তো ধরেন এই সাজানো নির্বাচনে আমি এবং দামি নির্বাচন দুইটা পার্টি কাজ করতেছে, তো তাদের যে কোনো ধরনের গ্যাঞ্জাম কে হচ্ছে আপনি আপনার দুই ভাইয়ের গ্যাঞ্জাম বলে চালাই দিবে, এখানে আইন শৃঙ্খলা বাহিনীর কোনো ধরনের রোল রাখার দরকার নাই। বিষয়টা তো এরকমই, যখন খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা এই ধরনের বক্তব্য দেয়, তার মানে হচ্ছে যে আলটিমেটলি এই আইন শৃঙ্খলা পরিস্থিতিটা এই স্বরাষ্ট্র উপদেষ্টা খুদ তার বক্তব্য বয়ান বিবৃতির মাধ্যমে প্রতিনিয়ত খারাপ করে যাচ্ছে। ভালো করবে কি দূরের কথা, প্রতিনিয়ত সেই খারাপ করে যাচ্ছে আসলে। এই ঘটনার পরে সরকারের পক্ষ থেকে বলা হলো যাতে ঢালাও গ্রেফতার করা না হয়, মানে তারা সবসময় ঢালাও গ্রেফতার করে, এই ইনসিডেন্ট ঢালাও গ্রেফতার করা না হয়। আরেকটা হচ্ছে এই ইনসিডেন্টের প্রধান আসামি বিএনপি ক্যান্ডিডেটকে আগাম জামিন দেওয়া হয়েছে। একজন উকিল হাহাকার করে তার ফেসবুক পোস্টে লিখেছেন, আমরা আমাদের ক্লায়েন্টদের সিরিয়াল পাই না, আর এইটা কোন জায়গায় ছিল এটা আজকে কোর্ট ডিসিশন দিয়ে দিল। শুধু একজনকে না কিন্তু ভাই, 40 জনকে আগাম জামিন দেওয়া হয়েছে। অর্থাৎ এই ঘটনার সাথে সম্পৃক্ত যারাই থাকতে পারে না কেন তারা আগাম জামিন দিয়েছে। এবং এই যে উকিলের বয়ানিতেই কিন্তু প্রমাণিত হয় বাংলাদেশের শুধুমাত্র আইন শৃঙ্খলা পরিস্থিতি না, বাংলাদেশের বিচার ব্যবস্থাটা কতটুকু এই অবৈধ সরকার নিয়ন্ত্রিত এবং বিচার ব্যবস্থার উপর কি ধরনের হস্তক্ষেপ করা হচ্ছে। এইখানেই কিন্তু উদাহরণ শেষ না। আপনার নিশ্চয়ই মনে আছে কিছুদিন আগে কথিত বৈষম্য বিরোধী নেতা সিলেটের আপনার হচ্ছে পুলিশ স্টেশনে বসে ওসিকে হুমকি দিয়েছে যে আমরা বানিয়াচং থানা পুড়িয়ে দিয়েছিলাম, আমরা সন্তোষ শর্মাকে মেরে ঝুলিয়ে রেখেছিলাম। এর পরবর্তীতে সেটা নিয়ে যখন সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা হয়, তার প্রেক্ষিতে তাকে গ্রেফতারও ঠিক না, তাকে থানায় ডেকে নিয়ে আসা হয়। সেটার পার্সপেক্টিভ আপনি দেখেন, সারা বাংলাদেশে মানে ঢাকা শহরে একটা আন্দোলনে ডাক দিল এবং উইদিন ভেরি শর্ট টাইম তাকে পারতপক্ষে মানে পারলে রাতের বেলা হচ্ছে কোর্ট বসায় তাকে হচ্ছে জামিন দেওয়ার ব্যবস্থা করছে। অর্থাৎ এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পরবর্তী মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি এতটুকু খারাপ হওয়ার আরেকটা কারণ কিন্তু এই বিচার ব্যবস্থার আপনার হচ্ছে দলীয়করণ কি বলবো, এখন তো হচ্ছে আসলে সরাসরি সরকারি হস্তক্ষেপ। অর্থাৎ সরকার ঠিক করে দিচ্ছে কার জামিন হবে, সরকার ঠিক করে দিচ্ছে কোনটার বিচার হবে, সরকার ঠিক করে দিচ্ছে কোনটার বিচার হবে না। এই যে সারা দেশে আওয়ামী লীগের প্রায় লাখো নেতাকর্মী এখনো জেলে আছে, বিভিন্ন পর্যায়ে এখন পর্যন্ত প্রায় 5 লাখ নেতাকর্মী গ্রেফতার হয়েছে। তো যারা এখন পর্যন্ত জেলে আছে এর মাঝে মাইনর আছে, এর মাঝে নারী আছে যাদের আপনার 2 বছর 4 বছরের বাচ্চা বাড়িতে আছে, 2 বছর মানে আপনার প্রায় বছর খানেক ধরে তারা জেলে, তারা জামিন পাচ্ছে না। সেখানে সরকার একরকম ব্যবহার, এই অবৈধ সরকার এক ধরনের ট্রিটমেন্ট করছে। কিন্তু যখনই এই রকম এনার্কিক সিচুয়েশন, এই প্রতিটা ইনসিডেন্টই প্রমাণ করে যে এই এনার্কি এটা খোদ এই রাষ্ট্রযন্ত্র এই সরকারের তৈরি। এবং এই কারণেই এইরকম একটা স্বরাষ্ট্র উপদেষ্টা কন্টিনিউয়াসলি তার দায়িত্ব পালন করছে। এই কারণেই আপনার বাংলাদেশে প্রতিনিয়ত এই ধরনের হচ্ছে অঘটন ঘটছে এবং দিন শেষে সাফারার হচ্ছে এদেশের সাধারণ মানুষ। পলিটিক্যাল বিষয়গুলো হয়তো হচ্ছে আমাদের নজরে আসে, শুধুমাত্র গাইবান্ধাতে 400 উপর ধর্ষণের ঘটনা ঘটেছে। আপনি প্রতিদিন পেপারের পাতা খুলেন, কোনো না কোনো জায়গায় দেখবেন যে হচ্ছে হাত পা বাঁধা অবস্থায় নদী থেকে হচ্ছে লাশ উদ্ধার হচ্ছে, পুকুর থেকে লাশ উদ্ধার হচ্ছে, আপনার সেপটিক ট্যাঙ্ক থেকে লাশ উদ্ধার হচ্ছে। এটা কিন্তু একটা পর্যায়ে শুরুতে ছিল যে এই মানে নিষ্পেষণ বা নির্যাতনটা শুধুমাত্র আওয়ামী লীগ নেতা কর্মীদের এগেনস্টে। আপনি খেয়াল করে দেখবেন এখন কিন্তু এটার ভিকটিম সাধারণ মানুষজন হচ্ছে, নিরীহ মানুষজন হচ্ছে, এবং বিশেষত টার্গেট হচ্ছে সংখ্যালঘু এবং নারীরা। তো এই সার্বিক ঘটনাটা
সারা দুনিয়া এটা নিয়ে কনসার্ন, কিন্তু ইন্টারন্যাশনাল অথরিটিতেও আপনার হচ্ছে এটার ব্যাপারে কনসার্ন প্রকাশ করেছে। স্বয়ং খোদ পোপ এটার ব্যাপারে বলেছে যে দেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, কিন্তু সরকার একদম উট পাখির মতো বালুতে মুখ গুজে আছে, তারা কোনো কিছুই দেখছে না এবং একজন অপদার্থকে রেখে দিয়েছে কথা বলে। এবং এগুলো দেখেন আমরা ফান এলিমেন্ট হিসেবে নিয়ে আমরা মজা করি যে স্বরাষ্ট্রমন্ত্রী এই ধরনের বক্তব্য বলে আপনার সোশ্যাল মিডিয়াতে যখন তার পোস্ট গুলো আসে বিভিন্ন গণমাধ্যমের নিচে আপনি দেখবেন যে কমেন্টে বা রিয়েকশনে হাহার হাজার হাজার হাহা, কিন্তু এই হাজার হাজার হাহা বা আপনার হচ্ছে তাকে ট্রল করার ভিতর দিয়ে আসল জিনিসটা কিন্তু হারায়া যায়। হ্যাঁ, আমরা তার এই কথাগুলো নিয়ে ব্যস্ত যে এইরকম হাস্যকর বক্তব্য দিচ্ছে একজন স্বরাষ্ট্র উপদেষ্টা, কিন্তু তার আড়ালে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং প্রতি মুহূর্তে দেশের সাধারণ মানুষজন যেটার ভিকটিম হচ্ছে এই জিনিসটা নিয়ে কিন্তু আলোচিত হচ্ছে না। উপরন্তু সার্বিকভাবেই মনে হচ্ছে এই বিষয়গুলো হচ্ছে ন্যাচারালাইজ হয়ে গেছে। কিছুদিন আগে আমার একটা জার্নালিস্টের সাথে কথা হচ্ছিল, মানে তাকে উনি বাংলাদেশে আছে সম্ভবত, তার নাম প্রকাশ করছি না। তো উনি বলতেছিল যে আমি বললাম যে আপনারা তো আগে যে কোনো একটা ছোট্ট ঘটনা হইলে অনেক মানে অবভিয়াসলি যে কোনো ঘটনা ঘটনায় আলোচিত সাংবাদিকদের কাজে হচ্ছে প্রকৃত ঘটনা তুলে ধরা, তো যে কোনো ধরনের হত্যা বা এই ধরনের বিষয়গুলোকে তো খুব হাইলাইটেড ভাবে প্রচার করতে। তো এখন আপনাদের সমস্যাটা কি? বলে ভাই প্রতিদিন এরকম ঘটনা যে ঘটে এখন আর এগুলো স্কুপ মেটেরিয়াল না, এখন অন্য কোনো কিছু স্কুপ মেটেরিয়াল, অর্থাৎ বাংলাদেশে প্রতিদিন হত্যাকাণ্ড ঘটবে, বাংলাদেশে প্রতিদিন নারী নির্যাতন হবে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন হবে, এটা ন্যাচারালাইজ হয়ে গেছে, মানুষজন এটাতে ইউজ টু হয়ে গেছে। এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টা এরকম হাস্যকর বক্তব্য দিয়া এই জিনিসটাকে কিন্তু নর্মালাইজ করার প্রক্রিয়াতে সার্বিক ব্যর্থতাটা শুধুমাত্র তার দিকে যে এরকম হাস্যকর একজন লোক কথা বলছে, কিন্তু এটা রুট কজ যে স্বয়ং খোদ গভর্নমেন্ট, এই অবৈধ গভর্নমেন্ট তারাই ইন্টেনশনালি এই কাজটা করছে, সেটা কিন্তু এই জাহাঙ্গীরের হাস্যকর ধরনের বক্তব্যের আড়ালে ঢাকা পড়ে যায় অনেক সময়। শুধু জাহাঙ্গীর না, তোমার গোটা সেনাবাহিনী হাস্যকর হয়ে গেছে। সেই বেশ ফুয়াদ যে ঘটনার কথাটা বলছিল, আপনার যে কথাগুলো বলতো সেগুলো তো আমরা জানি। সর্বশেষ যে আজকে যে অনলাইনে ভাইরাল একটা ভিডিও, একজন ক্যান্ডিডেট সেনাবাহিনীকে যেভাবে কথা বলছেন, সেনাবাহিনী কিছু করতে পারতেছে না। দেশের নিরাপত্তা আপনি কোথায় দেখেন? কাকে নির্ভর করবে মানুষ? দেখেন আমি গত এক বছর যতদিন ধরে কথা বলছি এই 5 আগস্ট পরবর্তী সময় এই জিনিসটা মানে বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে যে ডক্টর ইউনূসের মূল ক্ষতি কিন্তু এই 18 মাসে দৃশ্যমান না। আমরা যা দেখছি সেটা হচ্ছে টিপ অফ দ্য আইসবার্গ। ডক্টর ইউনূস যে ক্ষতিটা করছে, ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন এই অবৈধ অন্তর্বর্তী সরকার যে ক্ষতিটা করে যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া। আপনি দেখেন যেটা নিয়ে আমরা এতক্ষণ আলাপ করলাম, আইন শৃঙ্খলা বাহিনীর ক্ষেত্রে ফার্স্ট রেসপন্ডার হিসেবে চিন্তা করা হয় পুলিশকে, একদম ফাংশনালি হচ্ছে পুলিশ বাহিনী ধ্বংস হয়ে গেছে। তারপরে আপনি দেখেন বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে গেছে। মানে ফাইনাল লেয়ার অফ ডিফেন্স যেটাকে বলা হয় সেনাবাহিনী, সেটাকেও কিন্তু হচ্ছে ধ্বংস করা হয়েছে ইন্টেনশনালি। কিভাবে ধ্বংস করা হয়েছে এবং এটা সেনাবাহিনীর সম্মতিতেই হয়েছে, এটা সেনাবাহিনীর অগোচরে যে হয়েছে তা না। তারাও এই ক্ষমতা যন্ত্রের পার্ট হইতে গিয়া, তারাও এই হালুয়া রুটির ভাগটা নিতে গিয়া তারা তাদের নিজস্ব স্বকীয়তা, তাদের নিজস্ব আত্মসম্মান এবং বাহিনীর যে প্রাইড, হ্যাঁ এই প্রাইড গুলো, ইউনিফর্মের যে সম্মান, এগুলো তারা নিজেরা ধুলায় মিশিয়ে দিয়ে দিচ্ছে। আপনি দেখেন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে ক্ষমতায় আছে। আপনি এই যে গত 18 মাস ধরে বাংলাদেশে যত অনাচার হয়েছে, মব সন্ত্রাস হয়েছে, আমরা একাধিকবার খোদ সেনাপ্রধানকে বলতে শুনেছি মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স, এই করা হবে সেই করা হবে। একটা বিষয়ে তাদের কোনো ধরনের ইনিশিয়েটিভ আমরা নিতে দেখি নাই, তারা কোনো ধরনের নেয় নাই। তো আপনি দেখেন সেনাবাহিনী যখন এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার ক্ষমতায় নিয়ে দৃশ্যমান ভাবে মাঠে গত 18 মাস ধরে আছে, তারা যখন এরকম ছোট জগন্নাথের মতো হচ্ছে আপনি পাশ যে দাঁড়িয়ে থেকেছে এই ধরনের অনাচার গুলার ক্ষেত্রে, স্বভাবতই তাদের প্রতি রেসপেক্ট বলেন, তাদের প্রতি ফিয়ার ফ্যাক্টর বলেন, সবটাই সাধারণ মানুষজনের হচ্ছে আপনার ভেঙে পড়েছে। এবং ভেঙে পড়েছে বলেই আজকে জামাতের এই একজন এমপি প্রার্থী তার মুখ থেকে এই ধরনের বক্তব্য সামনে আসে। সেটা দুঃখ প্রকাশ হয়তো পরবর্তীতে করেছে, কিন্তু এটা কিন্তু তার মনের বক্তব্য। এবং কিছু কিছু বক্তব্য কিন্তু সেনাবাহিনীর, মানে ওই সময় আমরা 5 আগস্টে শুনলাম না, সেনাপ্রধান বলছে যে আপনার মিড লেভেলের কর্মকর্তা, তাদের সাথে উনি অফিসারদের সাথে একাধিকবার মিটিং করেছেন, তারা বলেছে তারা সাধারণ ছাত্রদের এগেনস্টে যাবে না, ব্লা ব্লা ব্লা, এর ধরনের অনেক বক্তব্য আমরা শুনতে পেয়েছি। সেনাবাহিনীর মিড লেয়ারের যেসব অফিসার আছে যারা নতুন সেনাবাহিনীতে ঢুকেছে, তাদের প্রতি মানে আমার বক্তব্য, তারা কেউ যদি শুনে থাকে, যে তাদের একটু রিয়েলাইজ করা উচিত যে বাংলাদেশের মাটিতে এই ধরনের বক্তব্য খোদ ক্যান্টনমেন্টের ভিতরে দাঁড়িয়ে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব বলতে পারছে, এটাতে তাদের দায়ী কতটুকু। আপনি খুব রাইটলি উল্লেখ করেছেন, এই আপনার হচ্ছে আমরা বলতে শুনেছি
সেনাবাহিনীর ক্যান্টনমেন্টে ইট খুলে নিয়ে যাওয়ার হুমকি দেওয়া হয়েছে, ব্যারিস্টার ফুয়াদ দিয়েছে, কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হয় নাই। হাসনাত এবং সার্জিস এই দুই ব্যক্তি সেনা প্রধানের বক্তব্য নিয়ে মিথ্যাচার করেছে, একজন এক কথা বলেছে আর একজন আরেক কথা বলেছে। আমরা শুনেছি সেনা প্রধান বলেছে এটা বাচ্চাদের কাজ বলে অ্যাভয়েড করে গিয়েছে। এগুলো যে এক একটা ইনস্টিটিউশনকে ক্ষতিগ্রস্ত করে তার ফাইনাল লেয়ারই কিন্তু এই অবস্থায় এসে দাঁড়িয়েছে, এবং তারা কিন্তু দৃশ্যমান ভাবে এই বক্তব্য অনেকের খারাপ লাগতে পারে, একটা বক্তব্যের সাথে কিন্তু হচ্ছে আমি একমতটা আমি এই কারণে বলবো, এখানে জামাত নেতা একটা বক্তব্য দিয়েছে যে আপনারা তো পারলে জিহ্বা দিয়ে চেটে তারেক রহমানের হচ্ছে রাস্তা পরিষ্কার করে দেন। কথা তো সত্য, তারেক রহমান বাংলাদেশের সরকার বা রাষ্ট্রের কোন ক্যাপাসিটিতে আছে আপনি আমাকে বলেন। অথচ আমরা দেখেছি তারেক রহমান এর দুই পাশে দাঁড়ায় সেনাবাহিনী তারেক রহমানের পক্ষ থেকে ফুল দিচ্ছে। এটা বাংলাদেশের সংবিধান, বাংলাদেশের আইন, বাংলাদেশের রাষ্ট্র কাঠামোর কোন জায়গায় আছে? তো দৃশ্যত যখন সেনাবাহিনী কোন একজন ব্যক্তির পক্ষে, সেটা রিগার্ডলেস অফ পলিটিক্যাল পার্টি, কোন একজন ব্যক্তির পক্ষে দাঁড়িয়ে এই ধরনের ইনিশিয়েটিভ নেয়, তখন তো স্বভাবতই অন্যজন এই বিষয়টাকে কোশ্চেন করবে। সেই কোশ্চেন আগে সোশ্যাল মিডিয়াতে ছিল, আমরা করেছি, এখন খুদ ক্যান্টনমেন্টে দাঁড়িয়ে মানুষজন করে, রাজনৈতিক নেতারা করছে। আপনি শিওর থাকেন কিছুদিন পরে সাধারণ মানুষজন সেনাবাহিনীর গাড়ি দেখে গালি দিয়ে এই কথাগুলো বলবে, কারণ এই কথা কিন্তু সত্য। আপনি এই পার্সিয়াল অ্যাটিটিউড যদি না দেখাই দেন তাহলে তো এই কথা বলতে পারবে না। এবং তার থেকে বড় ব্যাপার হচ্ছে এই ধরনের বক্তব্য দেওয়ার পরে তার ব্যাপারে কোনো ব্যবস্থা নেওয়ার মতো নৈতিক জোর এই সেনাবাহিনীর নাই। তার কারণটা হচ্ছে তারা দে আর এট ফল্ট। তো যারা মিড লেভেলের সেনাবাহিনী, যারা তাদের ইনস্টিটিউশন নিয়ে অনেক প্রাইড করে, তারা যারা ইউনিফর্ম নিয়ে অনেক প্রাইড করে, তাদের একটা বারের জন্য হচ্ছে বোঝা উচিত যে এই প্রাইডের বাস্তব অবস্থা বাংলাদেশের জনমানুষে কোন সিচুয়েশন এখন আছে। তাদের এই প্রাইড কি আদৌ না তাদের হচ্ছে মেকি প্রাইডের আড়ালে আলটিমেটলি তাদের বাহিনীর ইজ্জত সম্মানকে তারা হচ্ছে ধুলাই লুটাই দিছে। এবং যতদিন যাবে পরবর্তী গভর্নমেন্ট যেই আসুক না কেন, সেটা তো এই ডামি নির্বাচন যদি হয়ে যায় এবং ডামি নির্বাচনের পরে যদি একটা গভর্নমেন্ট হয়, সেনাবাহিনীর প্রতি এই আচরণ কখনোই পরিবর্তন হবে না। এখন সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা এটা নির্দ্বিধায় মেনে নিয়েছে। তার কারণটা হচ্ছে এই সেনাবাহিনী, আপনি আজকে দেখেন, আজকে 3 বাহিনীর প্রধান ইলেকশন হয়ে যাবে এই ধরনের বক্তব্য দিচ্ছে, সেনাবাহিনীর পক্ষ থেকে ইলেকশনের ব্যাপার হচ্ছে ক্যাম্পেইন চালানো হচ্ছে। তার মানে সেনাবাহিনী নিজে একটা পার্টি হিসেবে দাঁড়িয়ে গেছে আজকের বাংলাদেশে। এবং সেনাবাহিনী মাঠ পর্যায়ের কর্মকর্তারা অনেক জায়গায় হাবুটের পক্ষে ক্যাম্পেইন করছে, যারা হচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প করে আপনার জেলা পর্যায়ে দায়িত্বে রয়েছে। অর্থাৎ সেনাবাহিনী নিজে একটা আপনার পক্ষে আছে। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা বাংলাদেশকে আসলে পাকিস্তানের মডেলে দেখতে চাচ্ছে। অর্থাৎ পাকিস্তানে যেমন হচ্ছে যে সরকারি ক্ষমতায় আসুক না কেন সেখানে সেনাবাহিনী একটা স্টেক থাকে, এবং ওই স্টেকের বেনিফিশিয়ারি কিন্তু শুধুমাত্র সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা, বাকিদের আলটিমেটলি এরা কোনো লাভ নাই। তো বাংলাদেশের বর্তমান সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা তাদের সেই টার্গেটটা বেছে নিয়ে ক্ষমতার ভাগিদার হওয়ার জন্য তাদের ইনস্টিটিউশনাল প্রাইডটাকে ধুলাই মিশিয়ে দিয়েছে। এবং সাধারণ যারা অফিসার বা যাদের কথার উপরে ভর করে তারা আসলে আজকে এই পর্যায়ে গিয়েছে, তাদের এই বিষয়ে আমরা কোনো বক্তব্য শুনতে দেখি নাই। তো বাংলাদেশের সেনাবাহিনীও আলটিমেটলি একটা গালির দিকে পরিণত হইতে যাচ্ছে। দুঃখজনক হইলে সত্য, সেনাবাহিনী আমাদের প্রাইড, সারা দুনিয়াতে তারা শান্তি পিস কিপিং মিশনে অনেক গুরুত্বপূর্ণ রোল রাখে। কিন্তু এখন ইন্টারন্যাশনাল ফোরামে যখন তারা রিপ্রেজেন্ট করতে যাবে তাদের বাহিনীকে, মানুষজন এই কোয়েশ্চেনটা করবে যে ডিউরিং দিস 18 মান্থস তোমাদের রোল কি ছিল, তোমাদের দেশে আইন শৃঙ্খলা তোমরা ঠিক রাখতে পারো নাই কেন? সো সেনাবাহিনী তার ক্রেডিবিলিটি হারিয়েছে, মানুষজনের কাছে তার রেসপেক্ট হারিয়েছে, এবং রেসপেক্ট হারিয়েছে বলেই আজকের এই ধরনের একটা বক্তব্য কিন্তু হচ্ছে আমরা খুদ ক্যান্টনমেন্টের দাঁড়াইয়া বলতে শুনলাম একজন রাজনৈতিক ব্যক্তিত্বকে। মেজিস্ট্রেসি পাওয়ার প্রাপ্ত এই সেনাবাহিনী আজকে যে আমরা ঘটনাটা দেখলাম, ইলেকশনের সময় তো অহরহ অনেক ঘটনা ঘটতে পারে, তাই না? না, ইলেকশনের সময় তো মানে ইলেকশনের সময় তো এটা প্রতিনিয়তই ঘটবে। দেখেন এই যে আজকে যে বক্তব্য হয়েছে এটা সূত্রপাত কিন্তু 5ই আগস্টে। আপনার জামাত ইসলাম বাংলাদেশের যুদ্ধপরাধীর দল, ফুল স্টপ, এটা নিয়ে কোনো যদি তবে কিন্তু নাই। হ্যাঁ, এখন এদের অনুসারী বাংলাদেশ গ্রুপ থাকতেই পারে, স্বাভাবিক। তো আপনি যুদ্ধপরাধী দলকে, আপনার মনে আছে যে 5ই আগস্টে সেনাপ্রধান যে বক্তব্য দিলেন, উনি একাধিকবার এই জামাতের আমিরকে আমিরে জামাত বলে সম্মানের সাথে সম্বোধন করেছেন, যে কারণে আজকে এই জামাত নেতা গিয়া বলে যে 5ই আগস্টের পরে অনেক সেনাবাহিনী আমাদের পা চাটতে আসছে। তো এই অবস্থায় তো তারা নিজেদেরকে নিয়ে গেছে তারা ওই জায়গাতে। এটা তো তাদের দোষ। এই রেসপন্সিবিলিটি সম্পূর্ণরূপে সেনাবাহিনীর। তাদের আজকের এই অধপতনের মূল কারণ হচ্ছে সেনাবাহিনীর
ঊর্ধ্বতন কর্মকর্তাদের ক্ষমতা লিপ্সা। এখন আপনি যেটা বলেন ইলেকশনের ক্ষেত্রে, আমি এটা শুরু করেছিলাম তখন যে সেনাবাহিনী থাকে হচ্ছে ফাইনাল লেয়ার অফ ডিফেন্স হিসেবে কাজ করে এবং তারা স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করে। এখন দেখেন আইন শৃঙ্খলা পরিস্থিতির ক্ষেত্রে কিন্তু ভাই আলটিমেট বিষয়টা হচ্ছে ফিয়ার ফ্যাক্টর। দুনিয়ার সকল জায়গাতেই আইন শৃঙ্খলা কিভাবে আসলে আপনার নিয়ন্ত্রিত হয় বা এই সিস্টেমটা আসলে কিভাবে অপারেট করে, পুরো জিনিসটাই বেসড অন ফিয়ার ফ্যাক্টর। ফিয়ার ফ্যাক্টরটা কিরকম, যে ধরেন দুনিয়ার কেউ যদি আত্মঘাতী হয়ে চিন্তা করে যে আমি কাউকে হচ্ছে হত্যা করব, কেউ যদি আত্মঘাতী হয় তাকে প্রোটেক্ট করা বা তাকে সেটাকে হচ্ছে থামানো দুনিয়ার সুপিরিয়র কোনো ল এনফোর্সমেন্টের পক্ষেও কঠিন। কিন্তু তারপরও মানুষজন আত্মঘাতী কেন হয় না বা মানুষজন অন্যায়টা কেন করে না? মানুষজনের ব্যাক অফ মাইন্ড তার এই চিন্তাটা থাকে যে আমি অপরাধ হয়তো করে ফেলতে পারবো, আমি কাউকে একজন পাইলাম রাস্তায় একটা চোর মেরে ফেলতে পারবো, কিন্তু এটার যে কনসিকুয়েন্স আছে, লিগাল কনসিকুয়েন্স আছে, সেটা তো আমার এগেনস্টে আসবে, সো আমার লাইফটা ঝামেলায় পড়ে যাবে। এই ফিয়ার ফ্যাক্টরটা সম্পূর্ণরূপে ভেঙে গিয়েছে। যেটা বলছিলাম যে সেনাবাহিনীর প্রতি আগে যে ফিয়ার ফ্যাক্টরটা ছিল, ইলেকশনের সময় আমরা দেখেছি যে সেনাবাহিনীর মানে আপনার ইলেকশন ডেতে ধরেন কয়েক লেয়ারে তো হচ্ছে আপনার সিকিউরিটি লেয়ার থাকে, আপনার একদম সেন্টার গুলাতে গ্রাম পুলিশ থাকে, আনসার থাকে, দেন আপনার হচ্ছে পুলিশ থাকে, তারপরে হচ্ছে বিজিবি টহল ফোর্স থাকে, ফাইনালি সেনাবাহিনী থাকে। অর্থাৎ কোনো একটা জায়গায় ঝামেলা হইলে যখন সেনাবাহিনীর গাড়ি মুভ করে সাধারণ মানুষজন এই সেনাবাহিনীর গাড়ি আসতেছে আর করা যাবে না। ভাই আপনি নিশ্চয়ই অনেক ইলেকশন কভার করছে, আপনি জানেন সিচুয়েশনটা কিন্তু এইটাই। কারণ সেনাবাহিনী তো আর হচ্ছে ধরে মারে গিয়ে ধরে না, তাদের ওই ক্যাপাসিটি নেই, কিন্তু তাদের গাড়িটা মুভ করাই মানে হচ্ছে যে এখানে আর ঝামেলা করা যাবে না। তো গত 18 মাসে সেনাবাহিনী বাংলাদেশে ডাল ভাত হয়ে গেছে। এবং এই যে অকারেন্স গুলো ঘটতেছে, মব সন্ত্রাস ঘটে, এই যে দেখেন শেরপুরে যে ঘটনা, শেরপুরেও তো সেনাবাহিনী ডিপ্লয়েড ছিল। তো শেরপুরে সেনাবাহিনী ডিপ্লয়েড থাকা অবস্থায় তো হচ্ছে ঘোষণা দিয়ে দুই ভাই মারামারি করছে আপনার স্বরাষ্ট্র উপদেষ্টার বাসায়, দুই ভাই মারামারি করে একজনকে প্রকাশ্যে মেরে ফেলছে। তো সেনাবাহিনী কিন্তু সেখানে হচ্ছে ওই যে টোটো জগন্নাথের মতো দাঁড়াই থাকছে। তো সেনাবাহিনীর প্রতি যে ফিয়ার ফ্যাক্টর, অর্থাৎ যে ফিয়ার ফ্যাক্টরের উপর ভর করে বা যে ইমেজের উপর ভর করে সেনাবাহিনী নির্বাচনকালীন সময়ে আইন শৃঙ্খলা রক্ষায় সাপোর্টিভ ভূমিকা পালন করে, সেই জিনিসটা অলরেডি নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাওয়ার কারণে এখন সেনাবাহিনী আপনার 50,000 দেন আর 1 লাখ দেন আর 2 লাখ দেন, তাতে কিছুই আসে যায় না, মানুষজন তারা ভয়ই পায় না। যেহেতু ভয় পায় না, তাইলে হচ্ছে আপনার ওই ফিয়ার ফ্যাক্টর না থাকলে তাহলে আপনি কি করবে? বাংলাদেশে আপনি কতটুকু সেনাবাহিনী আপনি ডিপ্লয় করবেন? আমরা এতদিন পর্যন্ত শুনছি যে 50,000 ডিপ্লয় করার কথা, ধরলাম বাড়ায় দ্বিগুণ করলেন, 1 লাখ ডিপ্লয় করলেন। বাংলাদেশে নির্বাচন হবে 43,000 সেন্টারে। ইন জেনারেলি তো হচ্ছে এটা স্ট্রাকচারালি পসিবল না সেনাবাহিনীর পক্ষে ল এনফোর্সমেন্ট করা, কিন্তু সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে আপনার উপজেলা সদরে থাকে এবং যে কোনো জায়গায় ঝামেলা হলে তারা মুভ করে। এখন সেনাবাহিনীর প্রতি মানুষজনের কোনো ভয় নাই, কোনো রেসপেক্ট নাই, তারা আসলেই কি না আসলেই কি, যেভাবে আপনার অন্যান্য বাহিনীকে ট্রিট করে সেনাবাহিনীকে সেভাবে এটাও আনসারের মতোই ট্রিট করবে। আরেকটা বাহিনী ছিল ভাই র্যাব, ওই যে আমরা আজকে দেখলাম যে হচ্ছে এটাকে ইয়াতে নাম চেঞ্জ করা হচ্ছে, এসআইএফ করা হচ্ছে। এই র্যাবের অবস্থাটা কিরকম করা হয়েছে দেখেন। র্যাব কিছুদিন আগে চিটাগাঙে র্যাবের লোকজনকে আওয়াজ দিয়ে বন্দি করে ভিডিও ক্যামেরা অন করে তাদেরকে পেটানো হয়েছে। তো বাংলাদেশে প্রত্যেকটা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে তো হচ্ছে ধরেন ইন্টেনশনালি এরকম ভাবে নষ্ট করা হয়েছে যেন তাদের এই অপকর্মগুলো ইউজ করে যেতে পারে। তো দুঃখজনক হচ্ছে যে এই সেনাবাহিনী একটা প্রাইডের জায়গা ছিল, সেই প্রাইডটা 5ই আগস্টে তারা নষ্ট করেছে অনেকাংশে। মানুষজন তখন হয়তো বুঝতে পারে নাই, কারণ আপনি সেনাবাহিনীর প্রথম দায়িত্ব হচ্ছে দেশ বিরোধী যে কোনো শক্তিকে প্রোটেক্ট করা। তারা দেশ বিরোধী শক্তির এলাই হয়ে ক্ষমতার ভাগিদার হয়েছে। তো সেখান থেকে যে তাদের অবক্ষয় শুরু হয়েছে, সেই অবক্ষয়ের চূড়ান্ত রূপ হচ্ছে এখন হচ্ছে আমরা একদম হরে ধরে মানুষজন সেনাবাহিনী নিয়ে কথা বলে, শুধুমাত্র হচ্ছে ব্যারিস্টার ফওয়াদেরটা হয়তো সামনে আসছে বা এই জামাত নেতাটা সামনে আসছে, কিন্তু মানুষজন কিন্তু তাদের ইমপ্রেশন, আপনি সাধারণ মানুষজনের সাথে কথা বলেন, সেনাবাহিনীর প্রতি ন্যূনতম রেসপেক্ট নাই, একদম ন্যূনতম রেসপেক্ট নাই। এই রেসপেক্ট সেনাবাহিনীর পক্ষে নিয়ার ফিউচারে গেইন করার কোনো সম্ভাবনা নাই। জামাতের আমির নারী সম্পর্কে যে বক্তব্য দিয়েছিলেন, ওইটাকে আড়াল করতে বলা হলো যে চিটাগাঙে তিনি গিয়ে পল্লীকে স্বাধীনতার ঘোষণা বললেন, স্বাধীনতার ঘোষণা। আজকে আবার এই ঘটনাটা, নারীর বিষয়টা কি আড়াল হয়ে যাচ্ছে এইসব ঘটনা? না দেখেন, মানে নারীর বিষয়টা আড়াল হয়ে যাচ্ছে হয়তো আলোচনার জায়গা থেকে আড়াল হয়ে যাচ্ছে, কিন্তু আপনি যদি ওভারঅল চিন্তা করেন ভাই, বাংলাদেশের নারীরা নিজেরাই বুঝতে পারবে যে তারা কতটুকু ভালনারেবল সিচুয়েশনে আসছে। এখন এই জামাতের আমির যে আপনার টুইটের কথা বললেন, এইটাকে তারা ধরেন টেকনিক্যাল ফল্ট, হ্যাকিং বা যে ধরনের মিথ্যাচারী করুক না কেন, বাট বাস্তবতাটা কি, সে তো খুদ আল জাজিরাতে গিয়ে প্রকাশ্যে স্টেটমেন্ট দিয়ে আসছে
যে সেনাবাহিনী মানে তাদের আমিরের মানে জামাতের লিডিং পজিশনে কোনো মহিলার যাওয়ার সুযোগ নাই, এটা পসিবল না, এই ধরনের কথাবার্তা বলে আসছে, রাইট? কারণ লিডারশিপের জন্য নারীরা তৈরি নেই, এই ধরনের বক্তব্য বলেছে। এখন লজ্জার বিষয়টা দেখেন, এই বক্তব্যগুলা এমন একজন ব্যক্তি দিচ্ছে যার 3বার জামানত বাজেয়াপ্ত হয়েছে, অর্থাৎ জীবনে কোনো পর্যায়েই জনপ্রতিনিধি হওয়ার ন্যূনতম আপনার সাধ্য তার নাই। এখন ঢাকার একটা আসন থেকে নির্বাচন করছে এবং সেটাকে অনেক প্ল্যান করে তাকে পাশ করানোর একটা চেষ্টা করা হচ্ছে, প্রচুর পরিমাণ ভোটার সেখানে নতুন ভোটার এনলিস্টেড করা হয়েছে বলে আমরা জানছি। এখন দেখেন, এমন একজন ব্যক্তি এই বক্তব্য দিচ্ছে এমন একটা বাংলাদেশে, যে বাংলাদেশে 91 পরবর্তী সময়ে সংসদীয় গণতন্ত্র ফিরে আসার পরে প্রতিবারই প্রধানমন্ত্রী হয়েছে নারী। তো এটা আমাদের জন্য জাতিগত কত বড় লজ্জার দেখেন, এবং সেটাই আলটিমেট ব্যাপার হচ্ছে যে বাংলাদেশের নারীরা এখন কি অবস্থায় আছে। এখন দেখেন তাদের এটা শুধুমাত্র যে ধরেন সেনা জামাতের আমিরের বক্তব্যের জায়গাতেই শেষ না, তারা কিন্তু ডিফেন্স হিসাবে তাদের যে নারী মুখপাত্র আছে তারা কেউ বলছে যে এটা আমরা মাইনে নিচ্ছি, যে আমরা নারী নেতৃত্ব দরকার নাই। একজন ব্যক্তিকেও আপনার একজন নারীকেও তারা হচ্ছে নমিনেশন দেয় না, যে তারা প্রক্রিয়ার ভিতর আছে। যে দেশে বিগত 34 বছর ধরে আপনার প্রধানমন্ত্রী 2জন নারী ছিল, দেশে স্পিকার ছিল নারী, দেশে বিচারপতি হয়েছে নারী, দেশের মেজর জেনারেল হয়েছে নারী, দেশে বৈমানিক হয়েছে নারী, তারা এখনো প্রক্রিয়ার মাঝে আছে নাকি? তো এই ধরনের বক্তব্য দেওয়ার পরে বা একটা স্পেসিফিক দলে নারীরা আসতে পারবে না, এই জিনিস স্পেসিফিক্যালি ওই দলীয় প্রধান বলার পরে ওই দলের তো এমনি তো যুদ্ধ অপরাধী, কিন্তু আপনি রেগুলার যে সাংবিধানিক কাঠামো দেখেন তাতেও কিন্তু তাদের রাজনীতি করার কোনো হচ্ছে রাইট নাই, কারণ সংবিধান বাংলাদেশের নারী পুরুষকে সমান অধিকার দিয়েছে বেসড অন রেস, বেসড অন হচ্ছে আপনার আপনার হচ্ছে সেক্সুয়াল ওরিয়েন্টেশন, আপনি কাউকে ডিসক্রিমিনেট করতে পারবেন না। অথচ তারা এই পার্টিটা বাংলাদেশে রাজনীতি করতেছে, ধরে নিচ্ছে তারা ক্ষমতায় আসতে পারবে, তারা প্রকাশ্যে বলছে যে তাদের ক্ষমতায় বা তাদের দলে নারী আসতে পারবে না। এখন তারা এই জিনিসটা এখন অনেকবার যদি আপনার তাদের জামাতের যদি গত 18 মাসের অ্যাক্টিভিটিস দেখেন, তারা সবসময় গোল্প শিফট করে, অর্থাৎ তারা একটা হচ্ছে যে নিজের আলোচনায় রাখার জন্য বিভিন্ন ধরনের এলিমেন্ট সামনে নিয়ে আসে, 2 প্রতিনিয়ত একের পর এক মিথ্যাচার দিয়ে আগের মিথ্যাচারটা আপনার ঢাকতে চায়। তো এই কাজটাই করে আসছে, কিন্তু সাধারণ বাংলাদেশের নারীদের আসলে বোঝা উচিত যে তারা আসলে কতটুকু গাড্ডায় পড়ছে। মানে আমার সকল আলোচনা আমি যেটা মনে করি যে মানুষজনের বা সাধারণ মানুষজনকে একটু অ্যাওয়্যার করা, নারীদের যারা আছেন তাদের একটু চিন্তা করা উচিত, একটু ভাবা উচিত যে বাংলাদেশে যে ক্রিয়াশীল রাজনৈতিক দলগুলো আছে তারা কি ধরনের। আপনি একটু খেয়াল করে দেখেন ভাই, যে বিএনপির তরফ থেকে এটা নিয়ে যে খুব স্ট্রং প্রতিবাদ হয়েছে তা না। আমরা ছাত্র দলকে একটা সমাবেশ করবে বলে এরকম ঘোষণা দিয়েছে, পরবর্তীতে হয়েছে কিনা আমি জানি না, বাট এরকম মেজর একটা স্টেটমেন্ট দেওয়ার পরে, বাজে স্টেটমেন্ট দেওয়ার পরে বাংলাদেশের যে কথিত নারী অধিকারের নেত্রীরা এই ক্যাবিনেটে, এই যে অবৈধ ইউনুসের আন্ডারে তো যে 3জন 4জন হচ্ছে নারী উপদেষ্টা রয়েছে, তাদের তরফ থেকেও আমরা কোনো ধরনের হচ্ছে বক্তব্য বা বিবৃতি কিন্তু পাই নাই। অর্থাৎ এই পুরো রাষ্ট্রযন্ত্র আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা, নারীদেরকে ঘরের ভিতর ঢুকানো, সংখ্যালঘুদের নির্যাতন করা, এই স্পেসিফিক এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করা, এই কয়েকটা বিষয়গুলোকে কিন্তু তারা তাদের এজেন্ডা হিসেবে বাইছে নিচ্ছে, এবং এই এজেন্ডা বাস্তবায়ন করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ তাদের সহায়ক শক্তি হচ্ছে জামাত। তো এই জামাত যে ধরনের কথাই বলে না কেন, এটার ব্যাপারে তাদের দেখবেন কোন ধরনের অপোজিশন বা কোন ধরনের হচ্ছে বিরুদ্ধচারণ আমরা এই ইউনুসের তরফ থেকে করতে দেখি নাই বললেই এই ধরনের যুদ্ধপরাধী একটা দল এই ধরনের হিংসাত্মক ঘৃণ্য মন্তব্য করার পরেও এখনো রাজনীতি করে যাচ্ছে, এখনো রাজনৈতিক ময়দানে তারা ক্ষমতায় আসার স্বপ্ন দেখছে, আমাদের জন্য লজ্জার। সজীবদের জয়ের একটা বক্তব্য তুমি ক্যালকাটায় ভার্চুয়াল বক্তব্য, আপনি একটা পোস্ট দিয়েছেন ফেসবুকে, আপনি শেয়ার করবেন আপনার চিন্তাটা? মানে পোস্টটা দেখেন, আপনার আমার পোস্টার যে পার্সপেক্টিভটা সেটা খুব সিম্পল, যে ওভার দ্য টাইম ক্রিটিক্যাল টাইম মানুষজনের মাঝে লিডারশিপ এর কোয়ালিটিটাকে আরো বেশি এনরিচ করে। মানুষজন যত বেশি অভিজ্ঞতার ভিতর দিয়ে যায়, যত বেশি টাফ সিচুয়েশন ফেস করে, সেখান থেকে মানুষজন হচ্ছে লিডারশিপ ক্যাপাসিটি আরো এনরিচ করে। আমার কাছে ধারাবাহিকভাবেই সজীবদের জয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বক্তব্য দিচ্ছেন, বিভিন্ন স্টেক হোল্ডার কথা বলছেন, আল জাজিরার যে সাক্ষাৎকারটা ছিল এরপরে আমরা কথা বলেছিলাম। আপনি যদি ধারাবাহিকভাবে দেখতে পারেন যে তাদের এই বক্তব্যগুলা সময়ের সাথে সাথে আরো বেশি মাত্রায় গণমানুষমুখী হচ্ছে, মানুষজনকে অ্যাড্রেস করার যে বিষয়গুলো আছে সেখানে আসছে। এবং আপনি যদি এই যে 25 মিনিটের বক্তব্যটা দেখেন, বক্তব্য কিন্তু